হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমার ভিডিও এবং আগামী কয়েকটা ভিডিও বেসিক্যালি আমি প্রিপেয়ার করছি তাদের জন্য যারা হচ্ছেন গিয়ে বিজনেস ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন এবং রিসার্চের জার্নিটা শুরু করতে চান, একাডেমিক রিসার্চের। এটা হতে পারে আপনি আপনার পাবলিকেশনের জন্য হতে পারে, এটা হতে পারে আপনি বিবিএ অর এমবিএ একটা থিসিসের জন্য যে টপিক সিলেকশন করতে হয় আপনাদের। সো সেই টপিক নিয়ে আপনি একটা ভালো একটা টপিক নিয়ে কাজ করছেন যাতে পরবর্তীতে আপনি এটা কোনো একটা ভালো জার্নালে পাবলিশ করতে পারেন। So again, this video is particularly for business or social science background students, and I'm from accounting background, so that's why আমি হচ্ছে accounting related example গুলো দেখাবো। আর বাকি অন্যান্য মেজরের ক্ষেত্রে বা অন্যান্য ডিসিপ্লিনের ক্ষেত্রেও মোরলেস আপনারা সেম অ্যাপ্রোচটাই ফলো করতে পারেন আসলে আর কি। সো আজকে এই ভিডিও সিরিজটার আমাদের যে একাডেমিক রিসার্চ ফর বিগিনার্স, এই ভিডিও সিরিজটার আমাদের যে প্রথম পার্ট আজকে, সেই প্রথম পার্টটা আমি আজকে মূলত দেখাবো যে আপনার কিভাবে রিসার্চ টপিক সিলেক্ট করতে হয়। So again, this can be for your publication or for your say BB or MBA thesis paper. সো খুবই ইন্ট্রোডাক্টরি একটা আইডিয়া দিব আমি আপনাদেরকে, যে টিপিক্যালি যারা বিগিনার লেভেলে আছেন আপনারা টপিক সিলেকশনের ক্ষেত্রে আপনারা কি অ্যাপ্রোচে যাবেন। সো আমি খুবই টু দি পয়েন্টে থাকার চেষ্টা করব। আমি যতটুকু একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখানোর ট্রাই করব। সো প্রথমত আপনার যে রিসার্চ টপিক সিলেকশন, সেই রিসার্চ টপিক সিলেকশনের জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে যে ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট ইউর রিসার্চ ইন্টারেস্ট। Okay, so for example, in accounting, we have different types of research interest. It can be related to auditing, it can be related to taxation, it can be related to corporate governance. Currently, it can for contemporary issues like AI or anything else. Okay, so you need to decide যে আপনি আসলে কোন ফিল্ডে কমফোর্টেবল অথবা কোন ফিল্ডে রিসার্চ করতে আপনি আগ্রহী। সো ফর এক্সাম্পল আপনি ডিসাইড করেছেন আপনি অডিটিং রিলেটেড কোনো রিসার্চ করবেন অথবা ট্যাক্সেশন রিলেটেড রিসার্চ করবেন, then you need to specifically look for those particular journals or papers. Okay, so the first thing you need to do, you need to identify your research interest. আসলে আপনার কোন ফিল্ডে কাজ করে ভালো লাগে বা আপনি কোন ফিল্ডে কাজ করতে চান বা এক্সপার্টিস গ্রো করতে চান। The second thing you need to do is to search for relevant journals. সো আপনি যখন আইডেন্টিফাই করলেন যে সাপোজ আপনি অডিটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ, সো এটা আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে হয়তো ক্যাপিটাল মার্কেট নিয়ে হতে পারে, মার্কেটিং এর ক্ষেত্রে কাস্টমার স্যাটিসফ্যাকশন, হোয়াট এভার আপনি যে ফিল্ডে কাজ করতে চান না কেন, তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার রেলেভেন্ট যে জার্নালগুলো আছে সেই রেলেভেন্ট জার্নালগুলোতে আপনাকে দেখতে হবে। আপনারা যেহেতু বিগিনার লেভেলে রিসার্চে কাজ করবেন, সো আমি সাজেস্ট করব, আমার নিজেরও রিসার্চ এক্সপিরিয়েন্স খুব একটা বেশি না, আমি সাজেস্ট করব যে হচ্ছে গিয়ে আপনারা রেপ্লিকেশন বেসড রিসার্চের দিকে যান। দ্যাট মিনস হচ্ছে গিয়ে কোনো একটা টপিকে কাজ হয়েছে, আপনারা ওই টপিকটাকে রেপ্লিকেট করলেন, বাট ফর এক্সাম্পল লাইক ওই টপিকে কাজ হয়েছে এটা ডেভেলপড কান্ট্রি পার্সপেক্টিভে হয়েছে, সো আপনি ডেভেলপিং কান্ট্রি পার্সপেক্টিভে করলেন। সো ইট ক্যান বি কনটেক্সচুয়ালি ডিফারেন্ট, it can be model wise different, but more or less try to go for replication research to start your research journey. Okay, so definitely you can go for innovative ideas, innovative topics যেটার উপরে কাজ হয়নি বা খুব কম কাজ আছে, but it will be very difficult for you. Okay, after a few publications then you can think about these like unique topics. Okay, so that's why I would suggest যে beginner level যেহেতু আছেন আপনারা, so try to go for replications. সো রেপ্লিকেশন ডাজন্ট মিন হচ্ছে একজন পাবলিশ করেছে আপনি কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছেন, এরকম কিছু না। আপনি ওই টপিক বা ওই থিমের আন্ডারেই আপনি ডিফারেন্ট কনটেক্সটে ডিফারেন্ট স্যাম্পল সাইজ নিয়ে হতে পারে, আপনি ডিফারেন্ট কনটেক্সট ডিফারেন্ট স্যাম্পল সাইজ নিয়ে হচ্ছে গিয়ে আপনি কাজটা করলেন। ওকে, সো যেটাতে আমরা বলছিলাম যে সার্চ ফর রেলেভেন্ট জার্নালস। সো এখন আমরা জার্নাল সার্চ করবো কিভাবে। সো জার্নাল সার্চ করার জন্য আমাদের ডিফারেন্ট আসলে হচ্ছে কি ডেটা বেসিস আছে, ডিফারেন্ট ওয়েবসাইটস আছে, যার মধ্যে সব থেকে কমন যেটা আমরা করি সেটা হচ্ছে গুগল স্কলার থেকে আসলে আমরা পেপার সার্চ করে থাকি। জার্নাল সার্চ করাটা খুব একটা ইউজফুল না, ওটা আমি একটু পরে আসছি। সো আমরা যেটা করতে পারি, আমি বলি আমি কিভাবে করি আসলে, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। সো উই ক্যান at first we need to go through all the, for example আমি accounting related করতে চাচ্ছি, we need to go through all the accounting related journals. Okay, at least the indexed ones, the good ones. Do not try to look for journals that are, for example, not indexed, not Scopus listed, or not, for example, ABDC listed. Do not go for those journals. Okay, so try to go for good journals so that you can find good papers.
সো ফর এক্সাম্পল আমি যদি দেখাই, আমি বেশ কিছু সোর্স আছে জার্নাল খুঁজে বের করার জন্য, যেমন আমাদের বিজনেস ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা করতে পারি, আমরা এবিডিসি ইন্ডেক্সটা আছে। সো ইফ ইউ সার্চ সিম্পলি, আমি তো ডিরেক্ট ওয়েবসাইট আছে, আমি গুগল থেকেই দেখাই। সো এবিডিসি জার্নাল লিস্ট, আমি যদি এখানে যাই, এখানে আপনারা পেয়ে যাবেন। সো এবিডিসি জার্নাল কোয়ালিটি লিস্ট, এখানে যদি আপনারা এখানে যান, আমি যেহেতু অ্যাকাউন্টিং এর এক্সাম্পল দেখাচ্ছি, সো এখানে আপনার ফিল্ড অফ রিসার্চ একটা অপশন আছে। সো এখান থেকে আপনি চাইলে অ্যাকাউন্টিং, অডিটিং এন্ড অ্যাকাউন্টেবিলিটি আপনি এইখানে সার্চ করে আপনি এখানে ফিল্টার করতে পারেন। সো আপনি যদি ফিল্টার করে দেখেন, দেখবেন যে এখানে হচ্ছে কি আপনার যতগুলো লিস্ট অ্যাকাউন্টিং রিলেটেড জার্নালস আছে, এবিডিসি ইজ এ ভেরি গুড ইন্ডেক্স। এই লিস্টেড এই জার্নালগুলো আপনি পেয়ে যাবেন এখানে। ঠিক একইভাবে আরেকটা কমন হচ্ছে স্কিমাগো। সো আপনি যদি স্কিমাগোতে যান, স্কিমাগো আমি যদি লিখে সার্চ দিই জার্নাল র্যাঙ্ক, সো অ্যাগেন ওভার হিয়ার আপনি যদি স্কিমাগোতে যান, এখানে আপনার ফিল্টারিং এর অপশন আসবে। সো আমরা জার্নাল র্যাঙ্কে যাচ্ছি, and then if we select subject area over here, suppose আমরা business management accounting, and then subject categories, suppose we are particularly focusing on accounting, or you can keep select subjects based on your preference. Okay, so and then regions দরকার নেই আমাদের, 2024 মনে হয় আপডেটেড টা, দ্যাটস হোয়াট। সো আমরা যদি অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দেওয়ার দরকার নেই আসলে, মোটামুটি এখানে অটোমেটিক্যালি চলে আসবে। So you can see, you can all the Scopus listed journals. Okay, so এখানে একটা জিনিস মাথায় রাখবেন, this is important, যে আরেকটা ইয়ে আছে, আমি একটু পরে যাচ্ছি, যে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি স্কিমাগো যেটা করে Q1 Q2 এর বেসিসে করে। সো Q1 মিন্স হচ্ছে একদম টপ কোয়ালিটি জার্নালের মধ্যে পড়ে, দেন কামস Q2, দেন কামস Q3, দেন কামস Q4। ওকে, আবার এবিডিসি তে যদি দেখেন এ স্টার থেকে শুরু হয়, দেন কামস এ বি সি, এরকম তিনটা চারটা ক্যাটাগরি আছে। সো এ স্টার ইজ দ্য হাইয়েস্ট ক্যাটাগরি, এ হচ্ছে আরেকটু তুলনামূলক আপনার মিডিয়াম, আর বি হচ্ছে মানে বি সি হচ্ছে আরেকটু। সো এখানে আমরা, আপনারা যেটা করতে পারেন, ডেফিনেটলি Q1 জার্নালস আর বেটা জার্নালস, গুড জার্নালস। আবার আরেকটা ইন্ডেক্স যদি লাস্ট আরেকটা দেখে আপনাদেরকে, ABS জার্নাল র্যাঙ্কিং। সো ইফ ইউ গো ওভার হিয়ার, সো দিস ইজ মোস্টলি ফলোড ইন ইউরোপ, অ্যান্ড you can sort the fields over here. So আমরা অ্যাকাউন্টিং নিয়ে কাজ করব, এবং আমরা অ্যাকাউন্টিং এর এখানে ক্যাটাগরাইজেশন করেছে, দেখবেন যে আপনারা 4 স্টার। সো এক এক জার্নালের র্যাঙ্কিং স্টাইল ডিফারেন্ট, কেউ এবিডিসি দিয়ে করে, কেউ Q1 Q2 দিয়ে করে, কেউ 4 3 2 1 দিয়ে করে। সো এইভাবে আপনারা জার্নালগুলো দেখতে পাবেন আর কি, কিছু কিছু ভ্যারি করে আসলে জার্নাল র্যাঙ্কিং গুলোর মধ্যে। সো এখন আমার সাজেশন থাকবে, যেহেতু আপনারা বিগিনার লেভেলে আছেন, yes, it is a good practice to look for top journals. For example, আমি যদি অ্যাকাউন্টিং এর কথা বলি, অ্যাকাউন্টিং রিভিউ, that's a very good journal, without a doubt 4-star journal। অথবা আপনি যদি এখানে দেখেন, এখানে আপনারা যদি খুঁজে পান, সেটা Q1 জার্নাল থাকবে, এখানে হচ্ছে A স্টারে থাকবে, অথবা A তে থাকবে। অ্যাকাউন্টিং রিভিউ this here somewhere, most probably, let me check. So accounting review, probably on the previous page. ওকে, ফর এক্সাম্পল মনে হয় এটা আপনার এবিডিসি ওরা এটার মধ্যে ইনকর্পোরেট করেনি, যাই হোক। সো যেটা বলতে চাচ্ছিলাম আমি, যে অ্যাকাউন্টিং রিভিউ ইজ এক্সেলেন্ট জার্নাল, খুবই রিনাউন্ড একটা জার্নাল। তো আপনারা যেটা করতে পারেন, দিস ইজ এ গুড অ্যাপ্রোচ, যে আপনি অ্যাকাউন্টিং রিভিউ যে এটা আছে, সো অ্যাকাউন্টিং রিভিউ, আপনি যদি এই জার্নালটাতে যান, এখানে আপনার মোটামুটি ট্রিপল এর জার্নাল, ডেফিনেটলি ভেরি ফেমাস জার্নাল। সো এখান থেকে আপনি আর্টিকেলস এন্ড ইস্যুস থেকে আপনি রিসেন্ট যে ইস্যুস বা রিসেন্ট যে পাবলিকেশন গুলো আছে, এটা দেখতে পারেন। এইটা দেখে আপনি একটা কন্টেম্পোরারি অ্যাকাউন্টিং বা অডিটিং ফিল্ডে কি কি রিসার্চ হচ্ছে সেটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন। কিন্তু আমি, যারা বিগিনার লেভেলে আছেন, তাদেরকে সাধারণত সাজেস্ট, আপনি দেখতে পারেন, ডেফিনেটলি দেখতে পারেন, সাজেস্ট করবো না একদম এক্সট্রিমলি টপ র্যাঙ্ক জার্নালগুলোতে দেখার জন্য। বিকজ যেটা দেখা যায়, এই জার্নালগুলোতে যে পাবলিকেশনগুলো হয়, মোস্টলি হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল এভিডেন্স, মানে স্যাম্পল সাইজ ইন্টারন্যাশনাল মাল্টিপল কান্ট্রিজের স্যাম্পল সাইজ নিয়ে করে, অথবা ডেভেলপড কান্ট্রিজের স্যাম্পল সাইজ নিয়ে করে, যেখানে আপনার ওই রিলেটেড ডেটা অ্যাভেলেবল আছে। আনফর্চুনেটলি আমাদের দেশে ডেটা অ্যাভেলেবিলিটি অনেক বড় একটা ইস্যু, ঠিক আছে? সো আপনার কাছে মনে হতে পারে খুবই ইন্টারেস্টিং একটা টপিক আপনি পেয়েছেন অ্যাকাউন্টিং রিভিউতে, বা হচ্ছে ফর এক্সাম্পল খুবই একটা ফেমাস জার্নাল অ্যাকাউন্টিং অর্গানাইজেশন সোসাইটি এলসেভিয়ার, এখানে পেয়েছেন আপনি, কিন্তু ওইটা বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যেখানে রিসার্চ করছেন,
ইফ ইউ হ্যাভ ডেটা দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, বাট আপনার যদি কোনো ডেটাবেসে অ্যাক্সেস না থাকে, যেটা আমি অ্যাজিউম করে নিচ্ছি, সেক্ষেত্রে আসলে এটা ডিফিকাল্ট। ঠিক আছে? সো what you can do, again you can definitely go through the issues of these journals, but what you can do, I would suggest যে আপনি ফর এক্সাম্পল 2 বা 3 র্যাঙ্কের জার্নাল থেকে শুরু করেন। ঠিক আছে? যেগুলো হচ্ছে আপনার ফর এক্সাম্পল ABS 2 তে আছে, বা হচ্ছে গিয়ে আপনার সাপোজ Q1 না থাকলে Q2 তে আছে। সো এখানে দেখলে সুবিধা হবে। আরেকটা জিনিস যেটা করতে পারেন, যে পাবলিশার যেগুলো আছে, যেমন হচ্ছে ট্রিপল এ যেটা আছে, ট্রিপল এ বা হচ্ছে আপনার এলসেভিয়ার, এই জার্নালগুলো খুব হাই কোয়ালিটির ভিতরে পড়ে, তো সো ওইখানে পাবলিকেশন গুলো দেখবেন যে হচ্ছে সাধারণত আমাদের দেশের পার্সপেক্টিভে খুব একটা হচ্ছে কি আমরা ডেটা অ্যাভেলেবিলিটি না থাকার কারণে আমরা ওটা রেপ্লিকেট করতে পারি না। সো দ্যাটস ওয়াই এ গুড সোর্স ফর আস ইজ এমারেল্ড, যে বিজনেস ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে পার্টিকুলারলি যারা অ্যাকাউন্টিং বা আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, তারা এমারেল্ডের যে জার্নালগুলো আছে, বা আপনার উইলির যে জার্নাল আছে, বা স্প্রিঞ্জারের কিছু কিছু জার্নালস আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি যাই এমারেল্ড, আমি যদি মনে করেন যে এশিয়ান রিভিউ অফ অ্যাকাউন্টিং, এই জার্নালটা যদি আমি দেখি, সো সাপোজ let me go over there and then Asian Review of Accounting, আমি এখানে এই জার্নালটাতে গেলাম, and suppose আমি এখানে ইস্যুস আছে, এই ইস্যুসে গেলাম। সো ওভার হিয়ার প্রত্যেকটা জার্নালে দেখবেন যে বছরে 2টা 3টা 4টা করে ইস্যু থাকে, যেমন এশিয়ান রিভিউ অফ অ্যাকাউন্টিং এর আছে 4টা ইস্যু আছে। আপনারা ইস্যু প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা বছর ওয়াইজ ইস্যুগুলো চেক করবেন, চেক করে দেখবেন যে আপনার কাছে কোনোটা কি মনে হয় কিনা যে আচ্ছা এটা নিয়ে কাজ করা যেতে পারে। ঠিক আছে? মানে আপনার টপিক বা আপনার ইন্টারেস্টের সাথে মিলে। ওকে, সো এটা করবেন অ্যাটলিস্ট আমি বলবো লাস্ট 2 to 3 ইয়ার্স পর্যন্ত। মানে আপনি যদি ফর এক্সাম্পল 25-এর 4টা ইস্যু দেখলেন, প্রত্যেকটা ইস্যুতে 10-12টা করে পেপার থাকে, সো 25 থেকে ফর এক্সাম্পল আপনি 20 থেকে শুরু করলেন বা 21 থেকে শুরু করলেন, এর আগে যাবেন না। ঠিক আছে? খুব ডাইনামিক ওয়ার্ল্ড, তো বেশি আগে গেলে দেখবেন যে অলরেডি অনেক কাজ হয়ে গিয়েছে রিলেটেড। সো এখান থেকে দেখে আপনি যেটা করতে পারেন, আপনার টপিকগুলো দেখে আপনার টপিকগুলো আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে মিলে এমন কোনো টপিক হচ্ছে আপনি আইডেন্টিফাই করে দেখতে পারেন। Okay, so I would suggest to go through say mid-level journals like Q1 না হলেও Q2 অথবা ABS 2 or 3 or even 1, এই ধরনের জার্নালগুলো দেখবেন, এবং এই জার্নালগুলোতে আপনার রেলেভেন্ট টপিকগুলো, তো এখানে সার্চের অপশন আছে, আপনি এখান থেকে ফর এক্সাম্পল আমি অডিটের কথা বললাম, আমি অডিট লিখে সার্চ দিলাম। সো অডিট লিখে সার্চ দিলে এই জার্নালে আপনার যেই অডিট রিলেটেড ইয়েগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে? কাজগুলো হয়েছে। So this is my first suggestion. যে always try to go for reputable index journals, but do not, as you are a beginner in the beginner level, do not go for extremely reputable journals, because those will be very difficult to replicate. You can definitely scroll them if sometimes হয় যে ডেটা হয়তো available থাকতেও পারে আমাদের দেশে পার্সপেক্টিভে সিমিলার রিসার্চের, বাট ডেটা হাইলি আনলাইকলি আর কি। The next step you should do, explore the recent work, এটা তো আমি মাত্রই বললাম যে আপনাকে at least 4 to 5 years এর কিছু ভলিউমস দেখে, আপনার ইস্যুস দেখে আপনাকে ওখান থেকে রিসেন্ট ওয়ার্কগুলো আপনাকে লিস্ট করতে হবে। সো যেই পেপারগুলো, যেটা বললাম আপনাদেরকে, যে পেপারগুলো আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে মিলে, সেটা আপনি একটা ওয়ার্ড ফাইল বা কোনো একটা নোটের ভিতরে আপনি এগুলোকে নোট ডাউন করে রাখুন, কোন জার্নালে আপনি দেখেছেন, প্লাস টাইটেলটা দরকার হলে কপি পেস্ট করে রেখে দিন। এটা করার পর আপনার আরেকটা নেক্সট ইস্যু, আপনি মনে করেন যে একটা পেপার দেখলেন যে ওকে দিস ফর এক্সাম্পল দিস পেপার, অ্যাকচুয়ালি দিস পেপার আমি যদি এটা দেখি, জাস্ট ওপেন করি, সো ওকে আমার এই পেপারটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি এই রিলেটেড একটা কাজ করতে চাচ্ছি। সাপোজ এটা কোন কান্ট্রিতে করা হয়েছে, কান্ট্রি মেনশন করা নেই, স্টেট অডিটরস ফর এক্সাম্পল ধরলাম হচ্ছে এটা আমরা ইন্ডিয়া বা অন্য কোনো একটা কান্ট্রিতে করা হয়েছে, সো আপনি এটা বাংলাদেশের পার্সপেক্টিভে করতে চাচ্ছেন। নাও the next important thing, and this is perhaps the most important thing, this is to conduct a feasibility check. You should ask yourself after reading the paper, definitely you need to read the paper first, how the data were collected, how the regression or other methodology were done. So after going through the paper very carefully, you need to ask yourself, can I actually execute this research? Okay, so এরকম হতে পারে যে you like this topic but unfortunately you do not have sufficient knowledge to conduct the methodology, or
unfortunately the sample size or the data they have used is not available in your country. So that's why you need to conduct a feasibility check. যেই রিগ্রেশন মডেল ইউজ করা হয়েছে বা যেই অ্যাপ্রোচ ইউজ করা হয়েছে সেই অ্যাপ্রোচে কি আপনি করতে পারবেন কিনা, সেই রিলেটেড ডেটাকে আপনি ডাউনলোড করতে পারবেন কিনা অথবা কালেক্ট করতে পারবেন কিনা। ঠিক আছে, সো এরকম অনেক সময় হয়, আমার ক্ষেত্রেও হয় যে আমার একটা টপিক খুবই ভালো লেগেছে, বাট আমি জানি যে বাংলাদেশের পার্সপেক্টিভে এই ডেটাগুলো আমি পাবো না, আমার অ্যানুয়াল রিপোর্ট বা অন্য কোনো সোর্স থেকে পাওয়া যাবে না। সো ইন দ্যাট কেস আমাকে ওইটা গিভ আপ করে দিতে হয়, কিছু করার নেই সেক্ষেত্রে আর কি। সো দিস ইজ পারহ্যাপস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন ইউর এন্টায়ার যে আফটার সর্টিং আউট ইউর রিসার্চেস ইউ নিড টু ডু দ্য feasibility check, whether you will be successfully able to execute the research or not. Okay, so suppose আপনি মনে করলেন, আপনি দেখলেন যে হ্যাঁ এই পেপারটা, এই টপিকটা আমি কাজ করতে পারবো, এবং আপনাকে তখন চিন্তা করতে হবে আপনি যে আসলে হচ্ছে কাজ করবেন, ডেটা আপনার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, তখন আপনি যেটা করবেন এই টপিকের উপরে, ফর এক্সাম্পল আপনার ওটা আজ হচ্ছে সাপোজ চায়নার এভিডেন্সের উপরে ভিত্তি করে আপনি বাংলাদেশ বা সাউথ এশিয়া, বাংলাদেশের এভিডেন্সের উপর ভিত্তি করে করতে চাচ্ছেন, তখন আপনার কাজ হচ্ছে, এটার আগে আমি একটা স্টেপ বলতে ভুলে গিয়েছি এখানে, যে সেটা হচ্ছে আপনি গুগল স্কলারে যাবেন। সো স্কলার google.com, সেই গুগল স্কলারে গিয়ে এই যে কিওয়ার্ডস গুলো বা সিম্পলি আপনার হচ্ছে যে ফর এক্সাম্পল এখানে রিস্ক বেসড অডিট অ্যাপ্রোচ, এটা নিয়ে বাংলাদেশে কোনো কাজ হয়েছে কিনা, বা ইমার্জিং ইকোনমিতে কি অনেক বেশি কাজ আছে নাকি সো আপনি দুই ভাবে করতে পারেন আপনার কন্ট্রিবিউশন। ফার্স্ট অফ অল অনেকভাবেই করা যায় আসলে কন্ট্রিবিউশন, জাস্ট বলছি আপনার একটা হতে পারে আপনি একটা ইউনিক স্যাম্পল সাইজ দিচ্ছেন যে বাংলাদেশে এটার আগে কাজ হয়নি, বাংলাদেশের একটা ইমার্জিং ইকোনমি, এভাবে করে আপনি এক্সপ্লেন করতে পারেন। আরেকটা হতে পারে আপনি মাল্টিপল পেপারসের ডিফারেন্ট মডেলকে বা ডিফারেন্ট মডেলকে আপনি একত্রিত করে একটা পেপারে এনে আপনি ইউনিকলি কন্ট্রিবিউট করছেন, যে আগে এরকম ডিফারেন্ট মডেল ইউজ করা হয়নি একটা পেপারে, ডিফারেন্ট ওয়েতে আপনি রোবাস্টনেস চেক করেননি। ওকে, সো জাস্ট ফর বিগিনার লেভেল। সো মেক শিওর যে আপনার পেপারটা যে আপনি কাজ করছেন এটা রিলেটিভলি আন্ডার এক্সপ্লোরড। আই এম নট সেইং যে এটা নিয়ে কোনো কাজই হয়নি এরকম না, ডেফিনেটলি কাজ হলে আপনার জন্য উল্টা সুবিধা, আপনি লিটারেচার রিভিউ লিখতে পারবেন, বাট it should be under explored. You should be able to show some kind of contribution with your research, যে আপনার এই রিসার্চ নিয়ে আপনি কি কি কন্ট্রিবিউট করছেন। সো one of the first thing you need to do after selecting your topic is to see whether the field is already saturated or not. যদি এই রিলেটেড অনেক কাজ থেকে থাকে, I would suggest to escape this thing. সে বাংলাদেশে 3-4টা পেপার আছে, অনেকে করেন যে ডিটারমিনেন্টস অফ প্রফিটেবিলিটি বা এই টাইপের, যেগুলো প্রচুর পরিমাণে কাজ আছে বাংলাদেশে, হাজার হাজার লাখ লাখ কাজ আছে। সো আই উড হাইলি রেকমেন্ড নট টু সিলেক্ট দিস টপিকস যেগুলো আপনার ওভার স্যাচুরেটেড। ওকে, সো গুগল স্কলারে গিয়ে আপনি ফর এক্সাম্পল আমি যদি এটাকে কপি করি, রিস্ক বেসড অডিট অ্যাপ্রোচ এন্ড অডিট কোয়ালিটি, জাস্ট এতটুকু লিখে কাজ কপি করলাম আমি যদি কপি করে এখানে পেস্ট করি, আপনি এখানে দেখবেন যে ফর এক্সাম্পল দিস ইজ এ ভেরি গুড টপিক, যে এটা নিয়ে খালি একটা কাজই হয়েছে, আমি জাস্ট র্যান্ডমলি নিয়েছি এবং এটা দেখতে পাচ্ছেন যে মাত্র একটা কাজই হয়েছে, এবং সেটা হচ্ছে কি আপনার কোনো একটা পার্টিকুলার, বাংলাদেশ না অন্য কোনো কান্ট্রি স্পেসিফিক ভাবে কাজ করা হয়েছে। ওকে, সো দিস ইজ হাউ ইউ ক্যান লুক ফর পেপারস। বা আপনি যদি অডিট কোয়ালিটি নিয়ে লিখেন, যদি সাপোজ অডিট কোয়ালিটি আমার অলরেডি সার্চ করা আছে, সো ইউ ক্যান গো থ্রু দ্য পেপারস, এবং আপনি দেখবেন এখানে কাস্টম রেঞ্জ করে দেখতে পারেন যে আপনার হচ্ছে গিয়ে লেটেস্ট কয়টা পেপার আছে, যে 2021 থেকে বা 24 থেকে। বাই দ্য ওয়ে, এই যে পাশে যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা আপনাদের হয়তো গুগল স্কলারে থাকবে না, দিজ আর অ্যাকচুয়ালি হচ্ছে কি আপনার ইন্ডেক্স রেটিংস। ফর এক্সাম্পল ব্রিটিশ অ্যাকাউন্টিং রিভিউ, এটা কিউআর জার্নাল, এটা ABS 3, আমরা যে 3টে ইন্ডেক্স দেখলাম এই 3টার এখানে রেটিং দেওয়া আছে। এটা আমি একটা অ্যাড করেছি এখানে, নট দিস ওয়ান, সরি দিস ওয়ান। সো এখানে আপনার যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা আমি এখানে অ্যাড করেছি, এক্সাইটেশন নামে একটা এক্সটেনশন, দিস ইজ কমপ্লিটলি ফ্রি। আপনি গুগল থেকে এখান থেকে এক্সটেনশনটা ইউজ করতে পারবেন, তাহলে আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে না যে পেপারটা কি ভালো নাকি খারাপ, আপনার কোয়ালিটি কি এরকম আর কি জার্নালটার। ওকে, সো দিস ইজ এ গুড থিং টু অ্যাসেস দ্য জার্নাল ডিরেক্টলি। সো এনিওয়ে, সো অ্যাজ আই ওয়াজ সেইং, সো ইউ নিড টু ডিসাইড যে এইটার উপরে কাজ হয়নি বা খুব কম কাজ হয়েছে, you need to show some kind of unique contribution. This is the most important thing. Okay, and then after you decide যে আপনি এটা নিয়ে কাজ করবেন,
try to download all the relevant papers for at least a previous 10 to 15 years. বেশি আগের হলে আসলে ডিসকারেজ করা হয়, লেটেস্ট যত থাকা যায় তত ভালো, বাট আপনি যদি পেপারের সংখ্যা কম হয় তাহলে আপনি বেশি আগেও যেতে পারেন, 15-20 ইয়ার্স আগে পেপারও যেতে পারেন, বাট আই উড সাজেস্ট ম্যাক্সিমাম 10 ইয়ার্স, উইদিন লাস্ট 10 ইয়ার্স or 5 ইয়ার্স or 6 ইয়ার্স যতগুলো পেপার আছে সব ডাউনলোড করবেন, অ্যাট লিস্ট 20 পেপারস। ওকে, এবং হুবহু যে ওই টপিকেই হতে হবে এরকম না, ওই টপিকের সাথে সিমিলার হলে আপনি সেটাও ডাউনলোড করবেন, আপনাকে হয়তো বা কোনো না কোনো ক্ষেত্রে কাজে দিবে সেটা। and then you need to determine the sample size. আপনি যে কাজটা করবেন যদি কোয়ান্টিটেটিভ কাজ হয়ে থাকে পার্টিকুলারলি, আপনার তখন স্যাম্পল সাইজটা ম্যাটার করে, যে আপনি কি স্যাম্পল নিয়ে কাজ করবেন। একটা টিপিক্যাল ট্রেডিশন দেখা যায় আমরা ইন্ডাস্ট্রি বেসড কাজ করি, যে আমি শুধু ম্যানুফ্যাকচারিং, নট ম্যানুফ্যাকচারিং, শুধু টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করলাম, শুধু ফার্মাসিউটিক্যাল নিয়ে কাজ করলাম। সো আপনি যদি আপনার পেপারটা ভালো কথা পাবলিশ করতে চান, it should be more comprehensive. Okay, so you need to include more different types of industries in your paper. So instead of focusing on only textile or only pharmaceutical, only banking, you should combine all these things. Say manufacturing নিয়ে কাজ করবেন, এখান থেকে আপনি টেক্সটাইল থেকে কিছু নিলেন আর ফার্মাসিউটিক্যালস থেকে কিছু নিলেন, এটসেট্রা এটসেট্রা। স্যাম্পল সাইজ কত হবে এটা ডিপেন্ড করবে আপনার কি কোনো টাইম লিমিট আছে কিনা। ফর এক্সাম্পল আপনি যদি থিসিসের কাজ করেন, যারা আমাদের অ্যাকাউন্টিং এ আমাদের যারা থিসিস করেন 1.5 মাসের, সো আপনার লিমিট হচ্ছে 1.5 মাস। সো আপনাকে চিন্তা করতে হবে 1.5 মাসের মধ্যে যদি এরকম হয় যে 1 মাস আমার স্যাম্পল ডাটা কালেক্ট করতে করতে গেল, তখন আপনি ওই ধরনের স্যাম্পল সিলেক্ট করবেন না, স্যাম্পল সাইজটা একটু কমাবেন। ঠিক আছে, আপনার কাছে যদি মনে হয় যে না আপনি এফোর্ট দিতে পারবেন, আপনি দিন রাত কাজ করে আপনি স্যাম্পল ডেটা কালেক্ট করতে পারবেন, ইন দ্যাট কেস স্যাম্পল সাইজ একটু বাড়াবেন। So do not take too small samples or too large sample. Okay, so যদি টাইম বাউন্ড হয়ে থাকে, মাথায় রাখবেন আপনার যদি পাবলিকেশন পারপাস থাকে, ইন দ্যাট কেস দ্য বিগার দ্য বেটার। সোজা কথায় আর কি, যে আপনার স্যাম্পল সাইজ যত বিগার হবে আপনার জন্য তত বেটার, পাবলিকেশনের জন্য তত স্মুথ প্রসেস হবে আর কি, বিকজ ইউ আর কনসিডারিং মোর কোম্পানিজ, মোর স্যাম্পলস ইন ইউর স্টাডি। ওকে, সো দিস ইজ এন ইম্পর্টেন্ট থিং। বাট আপনি যদি আপনার যদি এরকম হয় যে আপনি না থিসিস না, আপনি রিসার্চের কাজে পাবলিকেশনের কাজে করবেন, ইউ হ্যাভ এনাফ টাইম, সো আই উড সাজেস্ট ইন দ্যাট কেস টু টেক অ্যাজ বিগ স্যাম্পল অ্যাজ পসিবল। ওকে, অ্যান্ড ফাইনালি প্ল্যান ইউর ওয়ার্ক। আপনার টাইম বাউন্ড হলে যেটা বললাম আর কি, 1.5 মাস 3 মাসের থিসিস থাকলে বা 6 মাসের থিসিস থাকলে, ইউ নিড টু প্ল্যান ইউর ওয়ার্ক, যে আপনার আসলে হচ্ছে কি আপনি এতটা সময় ডেটা কালেকশনের পেছনে দিবেন, এতটা সময় অ্যানালাইসিসের পেছনে দিবেন, এতটা সময় আপনি রাইটিং এর পেছনে দিবেন, বিকজ আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করতে হবে। আর যদি আপনি নিজে থেকে রিসার্চ করেন ওপেন ইয়েতে, কোনো টাইম ফ্রেম নেই, টাইম বাউন্ড নেই, সে ইন দ্যাট কেস তাও আমি বলবো প্ল্যান করেন, আদারওয়াইজ হচ্ছে কাজ শেষ হবে না আর কি। ঠিক আছে, সো দিস আর দ্য থিংস। সো আমি যদি একটু সামারি বলি, সবার আগে নিজের রিসার্চ ইন্টারেস্টের কথা চিন্তা করবেন, দেন look at those listed journals, index journals, different index journals, এগুলোর different issues নিয়ে দেখবেন যে আপনার ইন্টারেস্টের সাথে মিলে কিনা। দেন ভেরি ইম্পর্টেন্ট, কন্ডাক্ট এ ফিজিবিলিটি স্টাডি, যে আদৌ আপনি এই কাজটা বাংলাদেশ বা আপনার কাছে যে অ্যাভেলেবল ডেটা আছে সেটার প্রেক্ষিতে করতে পারবেন কিনা, অ্যান্ড দেন প্ল্যান ইউর ওয়ার্ক। ওকে, সো আমি সামনে আরো কয়েকটা ভিডিও বানানোর প্ল্যান আছে আমার, যে স্টেপ বাই স্টেপ আমরা ইন্ট্রোডাকশন পার্টটা কিভাবে লিখবো। আমার যদিও একটা ভিডিও আছে এটার উপরে যে থিসিস স্ট্রাকচার কিরকম হতে হয়, বাট রিসার্চের ক্ষেত্রে আর কি আপনার ইন্ট্রোডাকশন পার্টটা কিভাবে হবে, লিটারেচার রিভিউ পার্টটা কিভাবে লিখবেন, মেথোডোলজি পার্টটা কিভাবে লিখবেন, ওগুলো আমি স্টেপ বাই স্টেপ সামনে ইনশাআল্লাহ আরো ভিডিও করার চেষ্টা করবো। সো হোপফুলি এটা আপনাদের কাজে লেগেছে বা কাজে লাগবে। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ।